বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে পরিবর্তন করা যায় কত সহজেই সেই বিষয়ে আলোচনা নিয়ে এবং এটার সলিউশন নিয়ে। সো কলেজার ভাই বোন, আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। অবশ্যই এক ঢিলে দুই পাখি মারবেন, কারণ আমার লেখা ইজ ইংলিশ গ্রামার বই পাওয়া মানেই শিক্ষককে হাতে পাওয়া, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। আমাদের কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা টপিকে, আপনি স্ক্যান করলে আমাকে পেয়ে যাবেন এবং আপনি যেখানে সমস্যা ফেস করবেন সহজেই সেখান থেকে বুঝে নিতে পারবেন। সো আর দেরি কেন, এখনই আপনি আপনার কাঙ্ক্ষিত বইটা সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন আপনার পাশের কোনো লাইব্রেরি অথবা আমাদের প্রচারিত কোনো নাম্বারে। সো কলেজার ভাই বোন, সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে পরিবর্তন করা যায় দ্রুত শিখব। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বয়স, সময় বা ঋতুর নামযুক্ত বাক্যাংশ থাকলে, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে এবং সেটা অ্যাডজেক্টিভে দায়িত্ব পালন করবে। সময় উল্লেখ করা থাকতে পারে, আবার ঋতুর নাম উল্লেখ করা থাকতে পারে এবং বয়সও উল্লেখ করা থাকতে পারে। এগুলো যদি থাকে, কমপ্লেক্স করার সময় বাক্যের শুরুতে ওয়েন লিখতে হবে। বাক্যের শুরুতে কি লিখতে হবে? ওয়েন লিখতে হবে। এবার প্রদত্ত যে ফ্রেজ আছে, ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করব? প্রদত্ত ফ্রেজটাকে ক্লজ বানানোর সময় আমরা প্রদত্ত ক্লজ যে আছে, অর্থাৎ প্রশ্নে যে ক্লজটা দেওয়া আছে, ক্লজের টেন্স অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। এরপরে কমা দেব, তারপরে হচ্ছে প্রদত্ত ক্লজ, যেটা বাক্যে ক্লজ দেওয়াই আছে আগে থেকে প্রশ্নে, সেটা লিখে দেবো, আনসার হয়ে যাবে। অথবা প্রথমে প্রদত্ত ক্লজটা লিখবো, অর্থাৎ যে ক্লজ দেওয়া থাকবে এটা লিখবো, তারপরে ওয়েন লিখবো, তারপর ফ্রেজটাকে ক্লজে বানিয়ে দেবো, পরিবর্তন করবো, আনসার হয়ে যাবে। যেমন ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট, এখানে ক্লোজিং দ্য ডোর হচ্ছে ফ্রেজ, এটা পার্টিসিপল ফ্রেজ। শি ওয়েন্ট আউট এটা হচ্ছে ক্লজ, তার মানে ক্লজ একটা দেওয়া আছে, এটাকে বলবো প্রদত্ত ক্লজ, এটা হচ্ছে ফ্রেজ। ভালো কথা। বাক্যের শুরুতে লিখবো হোয়েন, কি লিখবো? হোয়েন। দেখেন হোয়েন লিখছে। এরপরে প্রদত্ত ক্লজ বানাতে গেলে সাবজেক্ট লাগবে। দেখেন ক্লজের মধ্যে কোনো ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট নাই, প্রদত্ত ফ্রেজটাকে ক্লজ বানাইতে হবে। ক্লোজিং দ্য ডোর, এর মধ্যে কি কোনো সাবজেক্ট দেওয়া আছে? নাই, তার মানে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোথা থেকে নেব? একটা প্রশ্ন না করলে ভাবেন, সবসময়ই সাবজেক্ট যদি না দেওয়া থাকে তাহলে প্রদত্ত যে বাক্যটা দেওয়া থাকবে না, প্রশ্নে যে ক্লজটা দেওয়া থাকবে, ওর যে সাবজেক্ট হবে তাকে ধার নিতে হবে। কি দেওয়া আছে এখানে? শি দেওয়া আছে, তাহলে আমি কি হি লিখতে পারবো? অফকোর্স নট, আমাকে কি লিখতে হবে? শি লিখতে হবে। তাহলে ওয়েন শি। এবার ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করেন। ভালো কথা। আমরা যখন ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে যাব তখন আমাকে মাথায় রাখতে হবে প্রদত্ত ক্লজের ভার্বটা কি অবস্থায় আছে, এটা কি V1 নাকি V2। দেখেন লেখা আছে ওয়েন্ট, WENT, কি লেখা আছে? ওয়েন্ট লেখা আছে। যেহেতু ওয়েন্ট লেখা আছে তার মানে এটা V2 দেওয়া আছে, তারপর ওই যে ফ্রেজ, ওই ক্লজটাকে আমাদের V2 বানাইতে হবে। তাহলে দেওয়া আছে ক্লোজিং, এর V2 কি হয়ে যাবে? এক্স্যাক্টলি ক্লোজড হয়ে যাবে। তার মানে ওয়েন শি ক্লোজ দ্য ডোর, কমা, কমা দিতে বলছি, কমা, এরপরে লিখে দিবেন শি ওয়েন্ট আউট, অর্থাৎ ওয়েন শি ক্লোজ দ্য ডোর শি ওয়েন্ট আউট। গট ইট? সেকেন্ড এক্সাম্পল আমরা দেখলেই আমাদের ধারণা আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন লেখা আছে দ্য কাক্কু সিংস ইন স্প্রিং, এখানে ঋতুর নাম, প্রেজেন্ট পার্টিসিপল গাছে বা ঋতুর নাম লিখে দিছে। দ্য কাক্কু সিংস ইন স্প্রিং, অর্থাৎ বসন্তে কোকিল ডাকে। ভালো কথা, এটা সত্যি কথা। এবার আমরা পরিবর্তন করি। কি পরিবর্তন করব? দেখেন এইবার আমরা বলছি দ্য কাক্কু সিংস ইন স্প্রিং, এটা দুইভাবে লিখতে পারি। আগে আমরা হোয়েন যুক্ত বাক্য আগে আনবো, তাহলে প্রথমে শুরু করতে হবে হোয়েন দিয়ে। কি লিখবো? হোয়েন। তাহলে হোয়েন ইন স্প্রিং, এটা হচ্ছে ফ্রেজ। এর মধ্যে কি কোনো সাবজেক্ট আছে? নাই, তাহলে আমাকে সাবজেক্ট ধার নিতে হবে। সাবজেক্ট কি? প্রথম বাক্য থেকে নেব। দ্য কাক্কু ইন স্প্রিং, এটা কখনো হয়? কখনো হতে পারে না। তাহলে সময়, ঋতু এবং বয়সের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? IT, ইট। তাহলে লিখবো ওয়েন ইট। এবার ফ্রেজ থেকে ক্লজে পরিবর্তন করতে গেলে ভার্ব লাগবে। ভার্ব তবে টু বি ভার্ব। এখন এম ইজ আর নাকি ওয়াজ ওয়্যার? যেহেতু ওয়েন দ্য কাক্কু সিংস আছে, SINGS, প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ফ্রেজটাকে ক্লজ বানাইতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট বানাতে হবে। এখন যদি বানাই তাহলে হয়ে যাবে ইজ ওয়েন ইট ইজ স্প্রিং, কমা দ্য কাক্কু সিংস, অর্থাৎ প্রদত্ত ক্লজ। অথবা দ্য কাক্কু সিংস ওয়েন ইট ইজ স্প্রিং, একই কথা। ওকে, যার নাম লাও তারই নাম কদু, অ্যাজ ইউর উইশ, যা লিখবেন তাই ঠিক। এরপরে বলছে 3 নম্বর এক্সাম্পল, ইন 1899 কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। এ দেখেন এটা বয়স বলছে, ঋতু, সময়, বয়স, সময় দেওয়া আছে। বলছে ইন 1899, এটাকে বলা হয় ফ্রেজ। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, এটাকে বলা হয় ক্লজ। এবার
আমরা প্রথমে ওয়েন লিখবো। কি লিখবো? প্রথমে ওয়েন লিখতে হবে, এটা হচ্ছে রুলস। কলেজের ভাই বোন, লিখলাম ওয়েন। এখন যদি আমরা ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করি, কি লাগবে জানো কলেজের ভাই বোন? এক্স্যাক্টলি সাবজেক্ট লাগবে। তো সময়ের ক্ষেত্রে তো আর সাবজেক্ট হি সি প্রথম সাবজেক্টে ধার নিতে পারি না, তাহলে কিন্তু হবে ইট নিতে হবে। তাহলে ওয়েন ইট। এবার ভার্বের ব্যবহার, অর্থাৎ ভার্বটা যে নেব টু বি ভার্ব, এটা কি অ্যামিজার লিখবো নাকি অজওয়ার? কার উপরে যা নির্ভর করে কলেজের ভাই বোন? এক্স্যাক্টলি, সাবাস। এটা নির্ভর করে হচ্ছে প্রদত্ত ক্লজের উপরে। প্রদত্ত ক্লজ কি দেওয়া আছে? V1 নাকি V2? যদি V1 থাকে আমরা V1 ব্যবহার করব, যদি V2 থাকে আমরা V2 ব্যবহার করব। তো আমরা দেখছি লেখা আছে কাজী নজরুল ইসলাম অসবর্ন। তো আজকের কথা না, অতীতের কথা, V2 লেখা আছে। তো আমি কেন V1 এ যাব? আমি V2 লিখব। তা লিখব when it was 1899, ওকে, কমা কাজী নজরুল ইসলাম was born, অথবা কাজী নজরুল ইসলাম was born when it was 1899. Got it? Next one. Samira left the country at the age of 18. Question করছে সামিরা left the country at the age of 18. 18 বছর বয়সে, 18 বছর বয়সে সামিরা দেশ ছেড়ে চলে গেল। তাহলে 18 বছর বয়সে এই যে at the age of 18, এটাকে বলা হয় ফ্রেজ। সামিরা left the country, এটাকে বলা হয় হচ্ছে ক্লজ। ভালো কথা, at the age দ্বারা বয়স বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? বয়স বোঝানো হয়েছে। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে যদি লিখি, বাক্যের শুরুতে লিখতে হবে when। কি লিখতে হবে? when। লিখলাম when, লিখলাম when। এটা যেহেতু বয়সের ক্ষেত্রে কার বয়সের কথা বলা হয়েছে? সামিরার বয়সের কথা বলা হয়েছে, তো আমি সামিরাকে সাবজেক্ট হিসেবে নিতেই পারি, কারণ যার বয়স বলছে তার কথা তো লিখতে হবে, ঠিক না? ওকে ফাইন। প্রথম বাক্যের সাবজেক্ট সামিরা, তাহলে সামিরারই বয়সের কথা বলছে। তা আমি কি সামিরার বয়সের জন্য সামিরার নাম না নিয়ে আমি কি জরিনার নাম নিতে পারি? অফকোর্স নট। হ্যাঁ, আপনি নিতে পারেন যদি ভুল করেন। ইচ্ছা করে যদি আপনি নাম্বার পেতে না চান, তো আপনি তো সামিরার কাছে আপনি জরিনা লিখবেনই। আবার যদি মনে হয় না সামিরার কাছে আমি জরিনা লিখবো না, একটু স্মার্ট ওয়ার্ড লিখবো, সামিরার কাছে আমি ক্যাটরিনা লিখবো, টিচার নাম শুনে নাম্বার দেবে গা? ডেফিনেটলি না, এটা তো হবে না। আমি জাস্ট কিডিং। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট থেকে ধার নেব। তাহলে ওয়েন সামিরা, ওকে, ভালো কথা। বলছে ওয়েন সামিরা, এবার ভার্ব নেওয়ার পালা। বলছে সামিরা লেফট দ্য কান্ট্রি। লেফট আছে, লেফট মানে কি? V2। লেফট মানে কি বলছে ভাই বোন? V2। তো কোয়েশ্চেন যদি V2 থাকে, আনসার কি আমি V1 লিখতে পারবো? অফকোর্স নট। কি লিখতে হবে? V2 লিখতে হবে। তাহলে V2 যদি লিখতে চাই, টু বি ভার্ব am is are was were, কি লিখতে হবে? was। when Samira was 18, she left the country। she left the country। প্রদত্ত বাক্য যা আছে লিখে দিবেন, আনসার হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে প্রদত্ত বাক্য তো লেখা আছে সামিরা, তো আপনি she কেন লিখলেন? একবার তো সামিরা লিখছেন, আবার কি সামিরা লিখবেন? অফকোর্স নট। কি লিখবেন? প্রোনাউন লিখবেন। নাউনের জায়গায় ডেফিনেটলি আপনাকে প্রোনাউন ইউজ করতে হবে। এই জন্য এখানে হবে she left the country, অথবা সামিরা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটাকে বলা হয়, মানে প্রদত্ত ক্লজ আগে লিখবেন। সামিরা left the country when she was 18 লিখলে আনসার হয়ে যাবে। গট ইট? এই হচ্ছে আমরা প্রথম রুলের মানে এক্সাম্পলগুলো দেখলাম। এবার আমরা 2 নম্বর রুলে যাব। যদি কখনো দেখেন ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত বাক্য থাকে, ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে কমপ্লেক্স করার রুলসটা হচ্ছে বাক্যের শুরুতে আপনাকে দৌ অথবা অলদৌ লিখতে হবে। যে কোনো একটা, আপনি দৌ লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি অলদৌ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। তারপরে আপনার ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে হবে। এইখানে আমি সাবজেক্ট লিখি না, তার মানে আপনি ইচ্ছা করলে ফ্রেজ বাই ক্লজ মানেই সাবজেক্ট নিতে হবে। এটা সাবজেক্ট, এই যে ফ্রেজ বাই ক্লজ যে করবো কি অবস্থায়? টেন্স অনুযায়ী, ওই যে প্রদত্ত ক্লজ কি টেন্স আছে, তারপর কমা দেব, প্রদত্ত ক্লজ লিখে দেব, আনসার হয়ে যাবে। এক্সাম্পলটা বলছে দেখেন, in spite of having all the qualities, Swat did not get a good job। in spite of having all the qualities, এটা হচ্ছে ফ্রেজ। Swat did not get a good job, এটা হচ্ছে ক্লজ। চিনে ফেলছি। এবার আমরা বাক্যের শুরুতে কি লিখবো? দৌ লিখবো, অথবা অলদৌ। আমি দৌ বললাম প্রথমটা, ওকে, দৌ। এবার আমরা ফ্রেজ থেকে যখন ক্লজে রূপান্তর করবো কলেজার ভাই বোন, সাবজেক্ট লাগবে কি লাগবে না? অফকোর্স লাগবে। তা সাবজেক্ট কোথা থেকে নেব? কার কথা বলা হয়েছে? সোয়াদের কথা বলা হয়েছে। আমি সাবজেক্ট ধার নিয়ে নেব, নিলাম সোয়াদ। তাহলে দৌ সোয়াদ। এইবার ভার্ব কি নেব?
বলছে সোয়াদ ডিড নট গেট আ গুড জব, ডিড নট V2 আছে, তাহলে আমি আনসারের ফ্রেজটাকে যখন ক্লজ বানাবো এটাকে কি লিখবো কলিজা ভাই বোন, কি লিখবো বলেন তো? অফকোর্স আমরা লিখবো হচ্ছে V2। তাহলে বলছে এখানে হ্যাভিং, কি ভার্ব দেওয়া আছে? হ্যাভিং। তো হ্যাভিং এর V2 হচ্ছে হ্যাড, মনে রাখেন এটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই তিনটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এর সাথে হ্যাভিং থাকলে এর V2 হয় হচ্ছে হ্যাড। তাহলে দো সোয়াদ হ্যাড অল দ্য কোয়ালিটিস, কমা হি ডিড নট গেট আ গুড জব, অথবা বলছে সোয়াদ ডিড নট গেট আ গুড জব দো হি হ্যাড অল দ্য কোয়ালিটিস। এই হচ্ছে আনসার। এক্সাম্পল নাম্বার 2, দ্য ম্যান ডাজ নট টেক ব্রাইব ইন স্পাইট অফ বিং পোর, এটা অথবা হিজ পভার্টি, যেরকম আছে এরকম যদি লেখেন, আমি একদম সহজ কথা বলে দেই। প্রথমে লিখবেন দো, দো দ্য ম্যান, মনোযোগ দিয়ে খেয়াল করেন কিন্তু, দো দ্য ম্যান ইজ পোর, কেন ইজ লিখবো? কারণ এখানে এই যে প্রদত্ত করল ডাজ নট, প্রদত্ত ক্লজ দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, আমি আনসারও লিখবো কি প্রেজেন্ট টেন্স। তাহলে লেখা আছে দ্য ম্যান ডাজ নট, এই যে দেওয়া আছে দেখেন টেক ব্রাইব, এটা দেওয়া আছে না ঘুষ খায় না, আচ্ছা ভালো কথা, ঘুষ খায় না, প্রেজেন্ট টেন্স লেখা আছে, আনসার কি হবে? প্রেজেন্ট টেন্স হবে দো দ্য ম্যান ইজ পোর, যদিও লোকটা গরিব, কমা তবুও হি ডাজ নট গেট, হি ডাজ নট টেক ব্রাইব, অথবা দ্য ম্যান ডাজ নট টেক ব্রাইব দো হি ইজ পোর। এই যে দো লিখছি, এই জায়গায় আপনি ইচ্ছা করলে অল দো লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। এক্সাম্পল নাম্বার 3, despite being healthy the man is lazy, দেন ইজ দেওয়া আছে, ক্লজে কি দেওয়া আছে কলজা ভাই বোন? ইজ দেওয়া আছে, যেহেতু ইজ দেওয়া আছে প্রেজেন্টের কথা, তার মানে এই ফ্রেজটাকেও আমাকে প্রেজেন্ট বানাইতে হবে, ডেসপাইট বিং হেলদি। তাহলে লিখবো অলদো দ্য ম্যান ইজ হেলদি, কমা হি ইজ লেজি, বলছে অলদো দ্য ম্যান ইজ হেলদি, কমা হি ইজ লেজি, অথবা দ্য ম্যান ইজ লেজি অলদো হি ইজ হেলদি। এখন আমি অলদো দিয়ে বললাম, আপনি কি মনে মনে ভাবতেছেন আল্লাহ তাহলে মানে এখানে অলদোই লিখতে হবে? নেভার, অ্যাজ ইউর উইশ, আপনি ইচ্ছা মতো লিখবেন। আমি লিখছি অলদো, আপনি লিখবেন দো, আপনার এক ফ্রেন্ড লিখবেন অলদো, আপনার আর এক ফ্রেন্ড লিখবেন দো, যার নাম লাউ তারই নাম কদু, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এবার যদি আমরা রুল নাম্বার 3-তে চলে যাই, বিকজ অফ বা ডিউ টু যুক্ত বাক্য থাকলে, বিকজ অফ মানে কারণে, ডিউ টু মানে কারণে, এটা মনে রাখেন, বিকজ অফ মানে কারণে, ডিউ টু মানে কারণে, এগুলোর বাংলা অর্থ হচ্ছে কারণে, কারণ কিন্তু না, কারণে, এই দুইটার মিনিং হচ্ছে কারণে। ওকে ফাইন। বাক্যের শুরুতে অ্যাজ অথবা সিন্স লিখতে হয়, এই দুইটার বাংলা অর্থ হচ্ছে যেহেতু। বাংলাটা লিখে দিলে মনে হয় আপনাদের জন্য একটু অর্থ বোঝা সহজ এবং বুঝতে সুবিধা হবে। এটা বাংলা অর্থ হচ্ছে যেহেতু। ওকে, এটা ত লিখছি একটু ভালো করে, হ্যাঁ ত। আচ্ছা, অ্যাজ অথবা সিন্স, এরপর ফ্রেজটাকে ক্লজে পরিবর্তন করবেন টেন্স অনুযায়ী স্বাভাবিক নিয়মে, অর্থাৎ প্রদত্ত ক্লজের কোন টেন্স ওই টেন্সে আপনাকে ফ্রেজটা উল্টায়া ক্লজে পরিবর্তন করতে হবে, কমা দিতে হবে, প্রদত্ত ক্লজ আছে লিখে দিবেন, আনসার হয়ে যাবে। যেমন বিকজ অফ হার ইলনেস সামিরা কুড নট জয়েন দ্য মিটিং, তাহলে এই যে বিকজ অফ আছে বাক্যের শুরুতে লিখবো সিন্স, কি লিখবো? সিন্স। সিন্স প্রদত্ত বাক্যের সাবজেক্ট ধার নেন সামিরা, সিন্স সামিরা ওয়াজ ইল শি কুড নট জয়েন দ্য মিটিং। কেন? এই যে কুড নট আছে এটা V2 আছে, এই জন্য আনসার ওয়াজ হয়ে গেছে, সিন্স সামিরা ওয়াজ ইল। এখন অনেক কলেজের ভাই বোন প্রশ্ন করবেন যে ভাইয়া প্রশ্ন তো হার ইলনেস আছে, তাহলে ইলনেস থেকে আনসারে ইল কেমনে হয়ে গেল, এটা প্রশ্ন করবেন। আমি জানি বই কেনার পরে আমার কলেজের ভাই বোন এই প্রশ্নটা করবেন। এদিকে তাকান্ত কলেজের ভাই বোন, এই যে হার এটাকে বলা হয় পসেসিভ। হার বলতে সামিরা নিজের কথা বলছে, হার ইলনেস তার জ্বরের কথা বলছে, অসুস্থতার কথা বলছে, হার বলতে সামিরা, ইলনেস হচ্ছে নাউন। ইলনেসটা কি কলেজের ভাই বোন? এটা হচ্ছে নাউন, অর্থাৎ পসেসিভের পরে নাউন বসে, এই জন্য এটা লেখা আছে। কিন্তু টু বি ভার্বের পরে মনে রাখেন, টু বি ভার্বের পরে কি বসে? নাউন না, এটা টু বি ভার্বের পরে এখানে বসবে অ্যাডজেক্টিভ। তো ইলনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে ইল, এই জন্য আনসারে ইল হয়ে গেছে। আপনি কখনোই এটা বলতেই পারেন না, আপনি কখনো এটা বলতেই পারেন না যে সামিরা ওয়াজ ইলনেস, এটা কখনোই বলতে পারেন না। সামিরা ওয়াজ ইল, কমা শি কুড নট জয়েন দ্য মিটিং। আচ্ছা, দে ওন দ্য ম্যাচ বিকজ অফ প্লেইং ওয়েল, তাহলে এটা ক্লজ, এটা ফ্রেজ। তাহলে ফ্রেজটাকে ক্লজ বানাবো যেমন আছে তেমনই।
দে ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে ক্লজ, লিখে দিলাম। ওন দেওয়া আছে, ভি টু দেওয়া আছে, ক্লজের ভার্বটা সরি ফ্রেজ এর ভার্বটা কি হবে কলজা ভাই বোন? এক্স্যাক্টলি ওটা ভি টু হবে। তাহলে অ্যাজ লিখলাম, আপনি ইচ্ছে করলে সিন্সও লিখতে পারেন। দে ওন দ্য ম্যাচ অ্যাজ, ভার্ব নেন, দে আছে দে প্লেড ওয়েল, তখন আর প্লে লেখা যাবে না, কারণ ওন লেখা আছে, ভি টু লেখা আছে, আনসারেও হবে ভি টু। তবে দে ওন দ্য ম্যাচ অ্যান্ড দে প্লে সরি দে ওন দ্য ম্যাচ অ্যাজ দে প্লেড ওয়েল, অথবা অ্যাজ দে প্লেড ওয়েল কমা দে ওন দ্য ম্যাচ, যেভাবে লেখেন। লাস্ট এক্সাম্পল, বিকজ অব ফলোয়িং ইজি ইংলিশ গ্রামার দ্য স্টুডেন্টস মেড আ গুড রেজাল্ট। বিকজ অব ফলোয়িং ইজি ইংলিশ গ্রামার, ইজি ইংলিশ গ্রামার ফলো করে দ্য স্টুডেন্টস মেড আ গুড রেজাল্ট, ভালো কথা। তাহলে বাক্যের শুরুতে লিখবো সিন্স, কি লিখবো? সিন্স। এরপরে আমাকে ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করতে হবে। ফ্রেজটাকে ক্লজ যদি বানাইতে চাই সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কে আছে? দ্য স্টুডেন্টস, বলছে সিন্স দ্য স্টুডেন্টস। এবার ভার্বটাকে ভি1 নাকি ভি2? ভি2 করতে হবে, যেহেতু মেড আছে হচ্ছে ক্লজ, অর্থাৎ প্রদত্ত ক্লজ ভি2 আছে, তাহলে আনসারে যে ক্লজটাকে বানাবো সেটাকে ভি2 বানাইতে হবে। তাহলে দেওয়া আছে ফলোয়িং, এর ভি2 কি? ফলোড। তাহলে সিন্স যেহেতু দ্য স্টুডেন্টস ফলোড দ্য ইংলিশ গ্রামার, অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার, ফলোড ইজি ইংলিশ গ্রামার কমা they made a good result. Since the students followed the easy English grammar, they made a good result. এটা হচ্ছে আনসার। ওকে, সো কলিজার ভাই বোন 3 নাম্বার রুলস থেকে প্রশ্ন হবে। 2 এবং 3 নাম্বার রুলস থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং একটা থাকবে ওভারশিওর। হয় সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল, যেটা আগে শিখাইছি। ওকে, আচ্ছা এবার আমরা পরেরটাতে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানে রুল নাম্বার 4 এ চলে যাব। রুল নাম্বার 4 এ বললো, দেখেন এখানে ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস ভি1 যুক্ত বাক্য থাকলে কমপ্লেক্স করার নিয়ম। প্রদত্ত মেইন ক্লজ, অর্থাৎ প্রদত্ত মেইন ক্লজ যা থাকবে তাই লিখতে হবে। প্রশ্নে যে মেইন ক্লজ থাকবে তাই লিখতে হবে, লিখবো। এবার টু এর পরিবর্তে সো দ্যাট লিখতে হবে, এটা ইম্পর্টেন্ট কথা। টু এর পরিবর্তে সো দ্যাট লিখতে হবে। তারপরে প্রদত্ত সাবজেক্ট, মেইন ক্লজে সাবজেক্ট থাকবে, লিখতে হবে, লিখলাম। এবার ক্যান, কুড, মে, মাইট, যে কোনো একটা লিখতে হবে। তাহলে টু এর পরের অংশ, টু এর পরের অংশ লিখে দিলেই আনসার হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স থাকলে দেখেন নোট দিয়ে দিছি, প্রেজেন্ট টেন্স থাকলে প্রদত্ত ক্লজ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান অথবা মে, এবং পাস্ট টেন্স থাকলে কুড অথবা মাইট বসে। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নেব। ডেলা সোল্ড হার হেয়ার টু বাই আ নাইস গিফট ফর হার হাজব্যান্ড। টু বাই আ নাইস গিফট ফর হার হাজব্যান্ড, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ ফ্রেজ, ভালো কথা। তাহলে আমরা যদি পরিবর্তনের দিকে যাই, প্রদত্ত ক্লজ অর্থাৎ মেইন ক্লজ যা আছে লিখতে হবে। কি আছে? ডেলা সোল্ড হার হেয়ার, এটা হচ্ছে মেইন ক্লজ, তাহলে লিখবো ডেলা সোল্ড হার হেয়ার। আমাকে কি লিখতে বলছে? মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ কোনটা? ডেলা সোল্ড হার হেয়ার, লিখলাম, ভালো কথা। ওকে কলজা ভাই বোন, টু এর পরিবর্তে কি লিখতে হবে? সো দ্যাট। তাই আমরা লিখলাম সো দ্যাট, লিখতে বলছে, লিখলাম। ওকে, এরপর প্রদত্ত সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি দেওয়া আছে? ডেলা। তো আমি কি আবার ডেলা লিখবো? একবার তো লিখছি, ডেলা মানে শি, এই জন্য প্রোনাউন ইউজ করবো শি, ভালো কথা। এইবার ক্যান লিখবো নাকি কুড লিখবো এটা নির্ভর করে। দেখেন এখানে কি দেওয়া আছে? সোল্ড, অর্থাৎ এটা আছে ভি2। এটা কি দেওয়া আছে কলজা ভাই বোন? ভি2। পাস্ট টেন্স দেওয়া আছে, এই যে নোট, পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে কুড অথবা মাইট আপনার ইচ্ছা। তো বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ কুড ব্যবহার করা হয়, এই জন্য আমি লিখছি কুড। শি কুড বাই আ নাইস গিফট ফর হার হাজব্যান্ড, অথবা শি মাইট বাই আ নাইস গিফট ফর হার হাজব্যান্ড, অর্থাৎ ডেলা সোল্ড হার হেয়ার সো দ্যাট শি কুড বাই আ নাইস গিফট ফর হার হাজব্যান্ড। এক্সাম্পল নাম্বার 2, উই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। তাহলে প্রদত্ত মেইন ক্লজ যা আছে লিখবো, কি আছে? উই ওয়ার্ক হার্ড। আমরা প্রথমে লিখবো উই ওয়ার্ক হার্ড। এই যে টু এর পরিবর্তে লিখবো সো দ্যাট, দেখেন আমরা সো দ্যাট লিখে ফেলছি। এবার প্রদত্ত সাবজেক্ট নিতে হবে। প্রদত্ত সাবজেক্ট কি আছে? উই আছে, তাহলে আমাদেরকে উই লিখতে হবে, দেখেন লিখলাম উই। এখন দেখেন প্রদত্ত ক্লজের ভার্ব ওয়ার্ক দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট টেন্স, আমাকে লিখতে হবে ক্যান অথবা মে। তাহলে উই ক্যান শাইন ইন লাইফ, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, অর উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মেই শাইন ইন লাইফ। মেই অর ক্যান যাই বলেন, কোনো প্রবলেম নেই। সো 5 নাম্বার রুলসের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এখন যে রুল নাম্বার 5 এ
2.2 যুক্ত অর্থাৎ 2.2 প্লাস V1 যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব অর্থাৎ এই সমস্ত বাক্যগুলোকে পরিবর্তন করার সময় প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট প্রদত্ত সাবজেক্ট অর্থাৎ প্রদত্ত শব্দে রিপিট করতে হবে ক্যান নট অথবা কুড নট টু এর পরের অংশ আই মিন যদি কখনো আমরা এটা দেখি যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান নট লিখবো যদি দেখি পাস্ট টেন্স আছে তাহলে লিখবো কুড নট এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নেব দ্য ম্যান ওয়াজ টু উইক টু স্পিক তা 2.2 আছে ভালো কথা এবার এক্সাম্পলের মাধ্যমে আমরা আনসারটা লিখি কি হয় প্রথমে বলছে প্রদত্ত সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি আছে কলজা ভাই বোন দ্য ম্যান আছে তাহলে আমিও লিখবো দ্য ম্যান আমিও কি লিখবো দ্য ম্যান লিখবো আচ্ছা আমিও লিখবো দ্য ম্যান এখানে মনে করেন লিখলাম দ্য ম্যান এখানে লিখলাম দ্য ম্যান সাবজেক্ট হিসেবে এইবার আমাকে বলছে ভার্ব নিতে হবে তো ভার্ব কি আছে অজ আছে আমিও অজ লিখবো এরপরে টু এর পরিবর্তে সো লিখলাম সো তারপরে বলছে ডট ডটের জায়গায় যা থাকবে তাই অ্যাডজেক্টিভ উইক আছে উইক লিখলাম আর টু এর পরিবর্তে দ্যাট বসাইতে হবে আমি দ্যাট বসাইলাম ভালো কথা তারপরে বলছে প্রদত্ত সাবজেক্ট অর্থাৎ ক্লজের প্রদত্ত যে সাবজেক্ট আছে সেটা রিপিট করতে হবে কি রিপিট আছে দ্য ম্যান আছে তো আমি তো একবার দ্য ম্যান লিখছি আবার কি দ্য ম্যান লিখতে পারবো অফকোর্স নট আমরা জানি যে প্রোনাউন হয় নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করতে হয় তাহলে লিখবো হি দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি এইবার এই যে অজ আছে প্রদত্ত ক্লজ এর যে ভার্ব এটা হচ্ছে V2 কি আছে V2 তার মানে পাস্ট টেন্স আছে আমাকে ফার্স্ট টেন্সে লিখতে হবে তাহলে তো ক্যান নট লিখতে পারবো না কি লিখতে হবে কুড নট অর্থাৎ হি কুড নট এবার টু এর পরের অংশ তার মানে এই যে ইনফিনিটিভ টু এর পরের অংশ থাকবে তার মানে এই প্রশ্নের দিকে তাকান এটা হচ্ছে ইনফিনিটিভ টু এর পরে কি আছে স্পিক আছে আমিও লিখবো স্পিক এরপরে আর কিছু নাই আমিও নাই ফুল স্টপ দিয়ে দেবো আর কিছু থাকলে আমি আর কিছু লিখতাম সহজ কথা যা যা থাকবে তাই তাই লিখবো ওকে তার আনসার দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট স্পিক আচ্ছা সেকেন্ড ওয়ান আজান ইজ টু অনেস্ট টু টেল এ লাই আজান এতই সহজ যে সে মিথ্যা বলতে পারে না তাহলে আজান প্রথমে সাবজেক্ট নেব আজান আছে আজান ওকে ফাইন এবার ভার্ব নেব ইজ আছে আমি ইজ লিখবো ওকে ফাইন আজান ইজ এবার টু এর পরিবর্তে সো তাহলে আজান ইজ সো ডট ডটের কোথায় অনেস্ট আজান ইজ সো অনেস্ট দ্যাট ওকে টু এর পরিবর্তে দ্যাট আজান ইজ সো অনেস্ট দ্যাট এরপরে সাবজেক্ট রিপিট করতে হবে তাহলে আজানের পরিবর্তে হি ক্যান নট ছেলে লাই কেন ক্যান নট লিখবো এই যে ইজ ভার্ব এটা আছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ V1 বাধ্যতামূলকভাবে আমাকে ক্যান নট লিখতে হবে আর V2 থাকলে আমাকে কুড নট লিখতে হতো আজান ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট ছেলে লাই এই হচ্ছে আনসার আচ্ছা হোপ সো আপনারা বুঝতে পারছেন রুল নাম্বার 6 এ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য থাকলে অর্থাৎ এসইউবি মানে সাবজেক্ট সাবজেক্টের পর যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য থাকে কমপ্লেক্স করার সময় প্রদত্ত সাবজেক্ট যা আছে আমাকে নিতে হবে প্রদত্ত সাবজেক্ট এরপরে সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন আরপি মানে রিলেটিভ প্রোনাউন আরপি মানে কি রিলেটিভ প্রোনাউন এখানে আমি লিখে দিছি টেন্স অনুযায়ী ভার্ব প্লাস এক্সটেনশন নোট সাব মানে সাবজেক্ট আরপি মানে রিলেটিভ প্রোনাউন এবং পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল পিপি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল দেখেন দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কল মাঠে কাজ করা লোকটা আমার চাচা এইবার আসেন তার মানে এখানে পিপি দেওয়া আছে ওয়ার্কিং পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল পিপি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল ভালো কথা তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান আর ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য আছে এবার কমপ্লেক্সের রূপান্তর প্রদত্ত সাবজেক্ট তাহলে বাক্যের সাবজেক্ট কি আছে বলছে ভাই বোন দ্য ম্যান কি আছে দ্য ম্যান আছে আমি লিখবো দ্য ম্যান ভালো কথা লিখলাম দ্য ম্যান এরপরে আমাকে বলছে সাবজেক্ট এ রিলেটিভ প্রোনাউন তাহলে দ্য ম্যান এ রিলেটিভ প্রোনাউন ব্যক্তি বুঝাইলে রিলেটিভ প্রোনাউন হু লিখতে হয় ব্যক্তি বুঝাইলে রিলেটিভ প্রোনাউন হু লিখতে হয় বস্তু বুঝাইলে রিলেটিভ প্রোনাউন দ্যাট অথবা হুইচ লিখতে হয় ওকে ফাইন আসেন দ্য ম্যান তাহলে এই জন্য হু লিখছি রিলেটিভ প্রোনাউন হু লিখলাম রিলেটিভ প্রোনাউন লিখতে বলছে লিখলাম ওকে ফাইন এরপরে বলছে টেন্স অনুযায়ী ভার্ব কোন টেন্স এই যে প্রদত্ত বাক্যে টেন্স ইজ দেওয়া আছে কি দেওয়া আছে কলজার ভাই বোন ইজ দেওয়া আছে এটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে কি দেওয়া আছে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট সিম্পল তার মানে আনসার আমাকে প্রেজেন্টে রাখতে হবে যদি প্রেজেন্টে রাখি তাহলে এইখানে পিপি দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে ওয়ার্কিং তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি ওয়ার্ক এর প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক ভালো কথা কিন্তু দ্য ম্যান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এটা ওয়ার্ক না হয়ে ওয়ার্কস হয়ে যাবে এজন্য আনসার লিখছি ওয়ার্কস অর্থাৎ দ্য ম্যান হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কল
কি হবে ইজ মাই আঙ্কেল ওকে আচ্ছা দ্য ম্যান হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কেল আচ্ছা নেক্সট ওয়ান এবার আসেন দেখেন দ্য স্টুডেন্টস স্টাডিং অ্যাটেন্টিভলি ক্যান মেক আ গুড রেজাল্ট এটা হচ্ছে পিপি স্টাডিং এটা প্রেজেন্ট পার্টিসিপল যখন আমরা আনসারটা লিখবো দেন কি প্রথমে সাবজেক্ট দ্য স্টুডেন্টস আছে আমি লিখবো দ্য স্টুডেন্টস রিলেটিভ প্রোনাউন লিখতে হবে দ্য স্টুডেন্টস বলতে ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে মানুষ এজন্য এর প্রোনাউন হু দ্য স্টুডেন্টস হু এরপরে ভার্বটা কি হবে দেখেন ক্যান মেক আছে প্রেজেন্টে আছে তো আমাকে প্রেজেন্টে লিখতে হবে তার মানে হয়ে যাবে স্টাডি দ্য স্টুডেন্টস হু স্টাডি অ্যাটেন্টিভলি ক্যান মেক আ গুড রেজাল্ট ক্যান মেক আ গুড রেজাল্ট এক্সটেনশন লিখে দেব আনসার হয়ে যাবে বাকি অংশ ওকে অর্থাৎ এখানে প্রদত্ত সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু ভালো কথা এরপরে টেন্স অনুযায়ী ভার্ব প্রেজেন্ট টেন্স আছে এজন্য স্টাডিংটা হয়ে যাবে স্টাডি ওকে অতিরিক্ত অংশ যা আছে সব লিখতে হবে এক্সটেনশন অ্যাটেন্টিভলি ক্যান মেক এ গুড রেজাল্ট এই হচ্ছে আনসার হোপসো কলিজা ভাই বোন আপনাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে এই সম্পর্কে ওকে আচ্ছা এরপরে যদি আমরা নেক্সট রুলসটা দেখি 7 নাম্বার কি দেওয়া আছে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল থাকে অর্থাৎ সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য থাকলে দেখেন কি করতে হবে প্রদত্ত সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট যা আছে তাই লিখবো ভার্ব লিখতে হবে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যা আছে লিখলাম অবজেক্টের রিলেটিভ প্রোনাউন লিখতে হবে অবজেক্ট যেটা দেওয়া থাকবে তার আরপি আরপি মানে রিলেটিভ প্রোনাউন টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী কি নিতে হবে অক্সিলারি ভার্ব নিতে হবে এরপর এক্সটেনশন লিখে দিলে আনসার হয়ে যাবে নোট অবজেক্ট যদি নাউন না হয়ে দেখেন অবজেক্ট যদি নাউন না রহিম করিম যদু মধু জরিনা সকিনা ক্যাটরিনা না হয়ে প্রোনোমিনাল হয় অর্থাৎ মাই হিজ হার আওয়ার দেয়ার ইয়োর ইত্যাদি এগুলো যদি হয় তার মানে তবে দ্যাট ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স করতে হয় নোট টু সাব মানে সাবজেক্ট ওবিজে মানে অবজেক্ট আরপি মানে রিলেটিভ প্রোনাউন এবং পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল এগুলা আপনার বোঝার সুবিধার্থে সহজ করে দেওয়া হয়েছে এবার আসেন এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা এটা শিখে নেব দেখেন কিভাবে দেওয়া আছে যা যা বলছে তাই তাই করব আই স আ বার্ড আই হচ্ছে সাবজেক্ট স হচ্ছে ভার্ব আ বার্ড হচ্ছে অবজেক্ট এরপরে বলছে ফ্লাইং এই ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভালো কথা সিম্পল থেকে কমপ্লেক্সে যান প্রথমে প্রদত্ত সাবজেক্ট হবে ধরেন আমি ওই দিকে তাকাবো না আমি যদি আপনাকে আনসার লিখে দেখাই তাহলে কি হয় প্রথমে সাবজেক্ট লিখতে হবে আমি সাবজেক্ট লিখলাম ভালো কথা এরপরে আমাকে ভার্ব লিখতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব আমি আরেকটু ভালো করে লিখে দেখাই এরপরে হচ্ছে আমি ভার্ব লিখলাম আই স এরপরে অবজেক্ট লিখতে হবে আ বার্ড মানে যা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে হবে লিখলাম আই স আ বার্ড ওকে এরপরে বলছে এই অবজেক্টের এই যে অবজেক্ট এই অবজেক্টের আমাকে কি করতে হবে অবজেক্টের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে তো অবজেক্টের যদি রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করি তাহলে অবজেক্টের রিলেটিভ প্রোনাউন হচ্ছে এটা হুইচ অর্থাৎ এটা বস্তু বুঝাইছে কারণ এই যে বার্ড হচ্ছে মানে প্রাণী অন্য বস্তুর পরিবর্তে বস্তু না এর পরিবর্তে ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয় আই স আ বার্ড হুইচ এরপরে বলছে ভার্ব ব্যবহার করতে হবে মানে টু বি ভার্ব ওকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে তার মানে আই স আ বার্ড স লিখছেন এর পরিবর্তে যখন ভার্ব লিখবেন তখন কি হয়ে যায় ওয়াজ হয়ে যায় আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং হুইচ ওয়াজ কি হবে ফ্লাইং হয়ে যাবে তার মানে টু বি ভার্ব ব্যবহার করতে হবে ভার্বের সাথে যেটা আছে পার্টিসিপল ওটা ব্যবহার করে দিবেন আনসার হয়ে যাবে আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ওকে এই হচ্ছে আনসার দেখেন আমি এটা লিখে দিছি ক্লিয়ার এবার দ্বিতীয় বাক্য আই স আ বয় রানিং ইন দ্য ফিল্ড তো এইটা যদি আনসার আবার লিখি আই স আ বয় রানিং ইন দ্য ফিল্ড এখানে লিখে দিই তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট লিখতে হয় সাবজেক্ট আছে আই স আ বার্ড এখানে লিখে দেখেন আই স আ বয় এই যে আ বয় হচ্ছে অবজেক্ট এটা ব্যক্তি এর রিলেটিভ প্রোনাউন হবে হু ভালো কথা এখন প্রশ্ন হচ্ছে এই যে ভার্ব স দেওয়া আছে এই স থাকার কারণে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিতে হবে হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড অর্থাৎ এই অংশটুকা রানিং ইন দ্য ফিল্ড লিখে দিলে আনসার হয়ে যাবে তো হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড ক্লিয়ার কনসেপশন আচ্ছা আয়ান স হার কোয়ারেলিং আয়ান স হার কোয়ারেলিং দেখেন এইবার কিন্তু আর নাউন নাই প্রোনোমিনাল দেওয়া আছে কি দেওয়া আছে
প্রোনোমিনাল, হারটা হচ্ছে প্রোনোমিনাল। এটা যদি আনসার লিখি তাহলে কি লিখতে হবে দেখেন, প্রথমে আমাকে বলছে যে অবজেক্ট যদি নাউন না হয়ে প্রোনোমিনাল হয় তবে দ্যাট ক্লজ ব্যবহার করতে হয়। আচ্ছা, আই অ্যাম স, এটা লিখবো, লিখে দ্যাট লিখবো। আই অ্যাম স, আমাকে কি কি লিখতে বলছে? প্রথমে বলছে প্রদত্ত সাবজেক্ট, লিখলাম। তারপরে ভার্ব লিখলাম। এরপরে বলছে প্রোনোমিনাল যদি থাকে দ্যাট ক্লজ ব্যবহার করবে, তার মানে দ্যাট, আই অ্যাম স দ্যাট, দ্যাট। এইবার হার আছে, হারের জন্ম করতে গেছে শি থেকে, দ্যাট শি। এবার দেখেন এটা পাস্ট টেন্স আছে অতীতের, এজন্য ওয়াজ হয়ে যাবে, শি ওয়াজ কোয়ারেলিং, শি ওয়াজ কোয়ারেলিং, শি ওয়াজ কোয়ারেলিং, এই হচ্ছে আনসার। আয়ান স দ্যাট শি ওয়াজ কোয়ারেলিং। আমি কি বুঝাইতে পারছি কথা বলতে ভাই বোন? দ্যাট ক্লজ মানে দ্যাট প্লাস ওইটাকে বাক্য বানাইতে হবে। বাক্য বানাইতে কি কি লাগবে? হারের পরিবর্তে আমরা কি লিখবো? শি। যদি হিজ থাকতো হি লিখতাম, যদি মায়ের থাকতো আই লিখতাম, আওয়ার থাকতে উই লিখতাম। সহজ কথা, বুঝতে পারছেন তো কলজে ভাই বোন? আর অজ কেন লিখবো? কারণ স দেওয়া আছে, ভি টু দেওয়া আছে, আমাকে ভি টু বানাইতে হবে। হোপসো আপনাদের এই মানে ইয়াটাও কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে। 8 নাম্বার রুলস, বাক্যের শুরুতে বা শেষে অ্যাডভার্ব থাকলে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বাক্যের শুরুতে অথবা শেষে যদি অ্যাডভার্ব থাকে তাহলে কি করতে হবে দেখেন। কমপ্লেক্স করার সময় বাক্যের শুরুতে ইট লিখতে হবে। বাক্যের শুরুতে কি লিখতে হবে? ইট লিখতে হবে, লিখলাম। এরপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ উইথ, অ্যাডজেক্টিভ অথবা উইথ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ প্লাস দ্যাট প্লাস প্রদত্ত ক্লজ। এগুলো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, উইথ প্লাস নাউন ফ্রেজ, কিন্তু আমি যদি এক্সাম্পলগুলো দেখাই আপনার কাছে ইজি হয়ে যাবে। শিওরলি মুবিন উইল মেক আ গুড রেজাল্ট, নিশ্চিতভাবেই মুবিন একটা ভালো ফলাফল করবে। শিওরলি মুবিন উইল মেক আ গুড রেজাল্ট, তাহলে এই যে শিওরলি আছে এটা হচ্ছে অ্যাডভার্ব, কোথায় আছে? বাক্যের শুরুতে, তাহলে বাক্যের শুরুতে দেওয়া আছে। আমি এবার কমপ্লেক্সে যাই, প্রথমে কি লিখতে হবে? ইট লিখতে হবে, তাহলে আমি লিখবো ইট। এই যে দেখেন ইট, আমি যদি এখানে লিখে থাকি, ধরেন আমি আনসার এখানে তাকাবো না, আপনাকে সহজ করে বোঝানোর জন্য লিখলাম ইট। এরপরে আমাকে কি করতে বলছে? অ্যাডজেক্টিভ বলছে টু বি ভার্ব, অর্থাৎ ইজ, ইট ইজ। কেন ইজ লিখবো? এটা প্রেজেন্টের সাথে সম্পর্ক, ফিউচারের, এই জন্য। আচ্ছা, ইট ইজ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ইট ইজ শিওর, শিওর। আচ্ছা, ইট ইজ শিওর। এরপর দ্যাট, এখানে নাউন ফ্রেজ নাই, আমি এটা ইট ইজ শিওর দ্যাট। প্রদত্ত ক্লজ কি আছে? মুবিন উইল মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ মুবিন ডট 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 ডট, মুবিন উইল মেক আ গুড রেজাল্ট। আনসার শেষ। It is sure that Mubin will make a good result. Example number 2. Samira left the place silently. দেখেন, Samira left the place silently. বাক্যের শেষে অ্যাডভার্ব দেওয়া আছে, কোথায় আছে? বাক্যের শেষে। এটা যদি আনসার লিখি তাহলে কি হয়ে যায়? বাক্য শুরুতে কি লিখতে হবে? ইট লিখতে হবে, তাহলে ইট ইজ টু বি ভার্ব, সরি এখানে দেখেন অতীতের কথা আছে, এখানে কি লেফট দেওয়া আছে, তাহলে আমাকে অতীত ওয়াজ হবে, তাহলে ইট ওয়াজ উইথ সাইলেন্স, ইট ওয়াজ উইথ সাইলেন্স। এই যে দেখেন উইথ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, সাইলেন্স হচ্ছে নাউন, উইথ হচ্ছে প্রিপোজিশন, সাইলেন্স হচ্ছে নাউন, এই যে কথাটা নাউন। তো ইট ওয়াজ উইথ সাইলেন্স দ্যাট, দ্যাট প্রদত্ত ক্লজ কি লেখা আছে? সামিরা লেফট দ্য প্লেস, ইট ওয়াজ উইথ সাইলেন্স দ্যাট সামিরা লেফট দ্য প্লেস, অর্থাৎ নীরবেই সামিরা দেশ ত্যাগ করলো বা চুপিসারে সামিরা দেশ ছেড়ে চলে গেল। আনফরচুনেটলি নাজিয়া ফেইলড, আনফরচুনেটলি বাক্যের শুরুতে অ্যাডভার্ব আছে, তাহলে বাক্যের শুরুতে ইট লিখবো, লিখলাম। এরপর ফেইলড মানে ভি2 আছে, তার মানে আমাকে টু বি ভার্ব ভি2 বানাইতে হবে, তাহলে ওয়াজ, ইট ওয়াজ। এবার অ্যাডজেক্টিভ, আনফরচুনেটলি অ্যাডজেক্টিভ হচ্ছে আনফরচুনেট, ইট ওয়াজ আনফরচুনেট। এবার দ্যাট লিখতে হবে, লিখলাম ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট। তারপর প্রদত্ত ক্লজ যা আছে তাই কি আছে? নাজিয়া ফেইলড, নাজিয়া failed, অর্থাৎ it was unfortunate that Nazia failed. Got it? আচ্ছা, রুলস নাম্বার 9, সাধারণ বিবৃতিমূলক বাক্য থাকলে, সাধারণত বিবৃতিমূলক বাক্যগুলো যদি থাকে তাহলে কি লিখতে হবে, অর্থাৎ রুলসটা কি? ইট প্লাস টু বি ভার্ব, প্রদত্ত নাউন বা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এক্সটেনশন লিখে দিলেই আনসার হয়ে যাবে। যেমন আই নো দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার, তাহলে দেখেন ইট, তারপরে টু বি ভার্ব ইজ, তারপর প্রদত্ত নাউন বা প্রোনাউন, প্রদত্ত নাউন কি দেওয়া আছে? আই, সাবজেক্ট যেটা, ওকে, প্রদত্ত সাবজেক্টের নাউন বা প্রোনাউন, ওকে। আচ্ছা,
প্রদত্ত শব্দের নাউন বা প্রোনাউন যেটা থাকবে লিখলাম ইট ইজ আই। এবারে রিলেটিভ প্রোনাউন হু, তারপরে বলছে বাকি অংশ নো দ্য ম্যাটার, ইট ইজ আই হু নো দ্য ম্যাটার। নেক্সট ওয়ান হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ which is wealth, you have done it, it is you who have done it, it is you who have done it। এটা হচ্ছে সাধারণত বিবৃতিমূলক যদি বাক্য থাকে তাহলে আপনি এই সূত্র ব্যবহার করে আনসারগুলো লিখতে পারবেন। আচ্ছা 10 নাম্বার রুলসের দিকে তাকাই আমরা। 10 নাম্বার কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ফ্রেজ অর্থাৎ অবজেক্ট যুক্ত বাক্য থাকলে তাহলে কি করতে হবে? কমপ্লেক্স করার সময় সাবজেক্ট ভার্ব নিতে হবে, দ্যাট অথবা হোয়াট অথবা ওয়্যার অথবা হাউ এবং হোয়াই যুক্ত ক্লজ, অর্থাৎ মানে অর্থের উপর ভিত্তি করে দ্যাট, হোয়াট, ওয়্যার, হাউ এবং হোয়াই যুক্ত ক্লজ ব্যবহার করতে হবে। যেমন 1 নম্বর এক্সাম্পলগুলো যদি দেখি, হার সাইলেন্স প্রুভস হার গিল্ট। প্রথমে সাবজেক্ট নিতে হবে হার সাইলেন্স, লিখলাম হার সাইলেন্স। ভার্ব নিতে হবে প্রুভস আছে, লিখলাম প্রুভস, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব যা আছে লিখলাম, ভালো কথা। এরপরে দ্যাট লিখতে হবে, লিখলাম দ্যাট। তারপরে বলছে যে দ্যাট যুক্ত ক্লজ, তার দ্যাট যুক্ত যদি ক্লজ লিখে হার গিল্টি, হার বলতে কার কথা বলছে? শি, এই জন্য দেখেন আনসার এখানে ছিল দ্যাট শি ইজ গিল্টি। এখানে প্রুভস আছে এই জন্য ইজ লিখছি, যদি প্রুভড থাকতো তাহলে অজ লিখতাম। ওকে। 2 নাম্বার আই নো ইয়োর নেম, আই নো ইয়োর নেম, তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব লিখবো আই নো, এরপর আমরা ক্লজ বানাবো। এখানে তো দ্যাট ক্লজ আসবে না, হোয়াট ক্লজ আসবে। আই নো হোয়াট your name is, I know what your name is। আচ্ছা এক্সাম্পল নাম্বার 3, the man knows my birthplace, তার মানে লোকটা আমার জন্মস্থান জানে। তাহলে the man knows এটা সাবজেক্ট ভার্ব লিখবো, লিখলাম। where যেহেতু বার্থ প্লেসের কথা বলছে তার মানে where এর ব্যবহার আসবে, বলছে where I was born, আমি কোথায় জন্ম নিয়েছি সেটা সে জানে, where I was born, অর্থাৎ পুরো ক্লজ বানাইতে হবে। 4, can you tell me the way of solving the math? Can you tell me the way of solving the math? তার মানে আমাকে প্রদত্ত ক্লজ প্রথমে যেটা আছে লিখতে হবে can you tell me, লিখলাম, ভালো কথা। আচ্ছা এবার বলছে কিভাবে, how I can অথবা I should solve the math, I can অথবা I should solve the math। Last but not the least, the teacher asked Swad the reason of making the mistake, reason মানে কি? কারণ, তার মানে why ব্যবহার আসবে। the teacher asked Swad বলছে why he had made the mistake, why he had made the mistake। এটা যেহেতু made the mistake had কেন ব্যবহার করছে? কারণ এটা আছে দেখেন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, তার ডাইরেক্ট ন্যারেশনে সবসময় পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এজন্য আনসার লিখতে হবে the teacher asked Swad why he had made the mistake। হোপ সো আপনারা বুঝতে পারছেন। এই রুলসগুলো যদি একটু কম্পারেটিভলি অন্যদের চাইতে একটু মানে এরকম মনে হতে পারে যে এটা কঠিন মনে হচ্ছে, বাট 2-3 বার যদি আপনি একটু প্র্যাকটিস করেন দেখবেন এগুলো সবচেয়ে সহজ। আর আমার এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি এত সহজ না, আমি একদম হাতে কলমে দেখাচ্ছি কি থাকলে কি হবে। কারণ আছে ওয়াই লিখছি, জায়গা আছে ওয়্যার লিখছি, আমাকে কিভাবে কোন কাজটা কিভাবে সম্পূর্ণ করব হাউ লিখছি, মানে দ্যাট, ওয়াই, হোয়াট, হাউ ক্লজগুলো ব্যবহার পারফেক্টলি করে দিছি এক্সাম্পলের মাধ্যমে। সো কলিজা ভাই বোন, আরো সহজ কোনো কিছু পেতে চাইলে আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে, এবং বাংলাদেশে এই প্রথম A to Z QR কোড সম্বলিত একমাত্র বই, যেখানে আপনি বই কিনলে টিচার ফ্রি পাবেন, এবং আপনার কোনো সমস্যা কিউআর কোডটা স্ক্যান করে সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।